experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আরশি আর ডাক্তার প্রীতি জেহেরা মঞ্জিলের দ্বারে পা রাখতে না রাখতেই অর্ণবের হুঙ্কার শুনতে পায়। সে মেয়েদের সাথে চিৎকার করছে, এতগুলো লোক আমি কাজ করার জন্য রাখছে, সবগুলো আজই ফায়ার করে দিব। যে আপনি শুনেছিলাম বয়সের সাথে সাথে জ্ঞান বুদ্ধি বাড়ে, কিন্তু আপনার তো সেগুলো লোপ পেয়েছে। দয়া করে কাজে রেখেছে, সম্মান দিয়েছে, আর আপনি আমাদের এত বড় ক্ষতি করছেন। সত্যি করে বলুন, এসব আপনার হাত নেই তো? রেহানার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। তার হাতেই সিদ্দিকী বাড়ির 3 ছেলে মেয়ে বড় হয়েছে। ভুল ত্রুটি যে একেবারেই হয়নি তা নয়, কিন্তু তিনি কখনোই তাদের খারাপ চাননি। জাফর সিদ্দিকী আজ অবধি তার সাথে উঁচু গলায় কথা বলেননি, সেখানে অর্ণব না। সেই জন্য তিনি কাঁদছেন না, তিনি তো কাঁদছেন অর্ক আর নির্জনার জন্য। এক অজানা আশঙ্কা তাকে ঘিরে ধরেছে। তার একটা ছোট ভুলে না জানি ছেলে মেয়ে দুটো কোন বিপদে পড়েছে। ডাক্তার প্রীতি এসে একরকম আগলে ধরে রেহিনাকে। অর্ণবকে ধমকের স্বরে বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মায়ের বয়সী একজন ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? গতদিন তো আমাকে খুব ম্যানার্স শেখাচ্ছিলেন, এখন নিজের ম্যানার্সকে কোথাও বিক্রি করে দিয়ে এসেছেন। ডাক্তার প্রীতির কথায় হুঙ্কার দিয়ে ওঠে অর্ণব। ডোন্ট ইউ ডিয়ার ডাক্তার প্রীতি, আমার ফ্যামিলি ম্যাটারে একদম ইন্টারফেয়ার করবেন না। আমার ধারণা ঠিক ছিল, আপনি ডাক্তার হিসেবে দায়িত্ব জ্ঞানহীন। আজকের জন্য আপনিও দায়ী। আপনাকে রাখা হয়েছে 24 ঘন্টা আমার ভাইয়ের দেখভাল করার জন্য, কিন্তু সেটা না করে আপনি কোন সাহসে শপিং করতে গেছেন? এর না হয় দায়িত্ববোধ নেই, কিন্তু আরশি, তোমার কি হয়েছে? নিজের ভাইকে একা রেখে কোথায় গিয়েছিলে? অর্ণবের হুঙ্কারে আরশি এতটাই ভয় পেয়ে গেছে যে সে কোনো আওয়াজই বের করতে পারছে না। এদিকে ডাক্তার প্রীতি অর্ণবের এমন ব্যবহারের পরও শান্ত থাকার চেষ্টা করছে। সে চারিদিকে চোখ ঘুরিয়ে সম্পূর্ণ ঘটনা বোঝার চেষ্টা করলো, কিন্তু সবার চিন্তিত মুখ আর জাফর সিদ্দিকের অস্থির হয়ে কাউকে ফোন করা ব্যতীত আর কোনো কিছুই চোখে পড়ল না। সে জাফর সিদ্দিকের দিকে এগিয়ে এগিয়ে বলল, আঙ্কেল, কি হয়েছে? জাফর সিদ্দিকী হতাশ গলায় বলেন, তোমার উপর ভরসা করা আমার ভুল হয়েছে। আমার ছেলে সেকলে বন্দি ছিল, তবুও আমার চোখের সামনে ছিল, কিন্তু তুমি তো তাকে মেরে ফেলার ব্যবস্থা করলে। আমারই ভুল। সেদিন যদি অর্ণবের কথা শুনে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতাম, তবে আজ আমার এই দিন দেখতে হতো না। যত কিছুই হয়ে যাক না কেন, জাফর সিদ্দিকী কখনোই ডাক্তার প্রীতির ওপর থেকে ভরসা হারায় না। কিন্তু আজ তার এমন কথায় ডাক্তার প্রীতি আঘাত পেল, তবে আঘাতের চেয়ে বেশি ভয় পেয়েছে। অর্ক ঠিক আছে তো, আর নির্জনা, সেই বা কোথায়? তখনই একজন পুলিশ অফিসার বাড়িতে প্রবেশ করে বলে, স্যার, কিডন্যাপ হয়েছে এটা কনফার্ম, কিন্তু কে বা কারা করেছে বা কেন করেছে সেটা জানা যাচ্ছে না। এমনকি গাড়িরও কোনো হদিশ নেই। তবে স্যার, আমার ধারণা পুলিশ অফিসারকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে অর্ণব চিৎকার করে ওঠে, আপনার ধারণা দিয়ে আমি কি করব? আমার ভাইয়ের বউ কিডন্যাপ হয়েছে, 2 ঘন্টা হতে চলল, আর এখনো আপনার গাড়িটা খুঁজে বার করতে পারেননি? এস্টার্ন স্টুপিডের মতো নিজের পার্সোনাল মতামত দিতে। ব্লাডি ইউজলেস ফুল শপ। আমার ভাইকে আমি নিজে খুঁজে বের করব। বলে সে তার সাথে থাকা তার দলের একটা ছেলেকে ইশারা করে। যা, মিরাজকে গিয়ে বল সব সিসিটিভি ফুটেজগুলো দেখে গাড়ির লোকেশন ট্রেস করতে। সেই মুহূর্তে জাফর সিদ্দিকের ফোনে একটা এসএমএস আসে। তিনি অর্ণবকে থামিয়ে বলেন, কাউকে কোথাও যেতে হবে না, অর্ক আর নির্জনাকে আমি ফিরিয়ে আনছি। অর্ণব উত্তেজিত হয়ে বলে, বাবা, র্যানসাম কল কি চলে এসছে? তুমি লোকেশনটা আমাকে দাও, আজ সব কয়টাকে খুন করব। ইফতেখার অর্ণব সিদ্দিকের পরিবারের দিকে হাত বাড়ানোর কি ভয়াবহ পরিণাম হতে পারে তা আমি ওদের বুঝিয়ে দেব। এই ভয়টাই জাফর সিদ্দিকী পাচ্ছেন। তার বড় ছেলে যদি জানতে পারে রুহান এই কাজ করেছে, তবে খন্দকারদের বিরুদ্ধে যাবে, যার ফলস্বরূপ তিনি সন্তান, সম্মান, ক্ষমতা সবই হারাবেন। তাই তিনি অর্ণবকে ধমকের স্বরে বললেন, কাউকে কিচ্ছু বোঝাতে হবে না তোমার। আমি যখন বলেছি আমিই যাব। এরপর তিনি বের হয়ে দরজার কাছাকাছি পৌঁছে ঘুরে দাঁড়িয়ে অর্ণবকে সতর্ক করে বলেন, ডোন্ট ফলো মি। আমি যদি জানতে পারি তুমি বা তোমার কোনো সাঙ্গপাঙ্গ আমাকে ফলো করছো, তবে নিজের বাবাকে তুমি চিরদিনের জন্য হারাবে। জাফর সিদ্দিকী বেরিয়ে যেতেই ডাক্তার প্রীতি অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে বলে, বয়স্ক মানুষটার সাথে খারাপ ব্যবহারের আগে, আমাকে প্রশ্ন করার আগে নিজের বাবার সাথে কথা বলুন, ওনাকে জিজ্ঞেস করুন তিনি কি লুকাচ্ছেন।
ডাক্তার প্রীতির কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠে অর্ণব। আপনি কি বলতে চাইছেন? ডাক্তার প্রীতি ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলে, আপনার ভাই আর ভাইয়ের বউ কিডন্যাপ হয়েছে, তাদের খোঁজ পাওয়া গেছে, কিন্তু আপনার বাবা সেই ব্যাপারে না পুলিশকে জানিয়েছেন, না আপনাকে কিছু বলতে চাইছেন। আপনার কাছে এই ব্যাপারটা খটকা লাগছে না? অর্ণব নিশ্চুপ। ডাক্তার প্রীতি আবারও বলে, আমি শপিং করতে যাইনি। আই হোপ আপনার মনে আছে কন্ট্রাক্টে লেখা ছিল আমি এভরি মান্থের 7 তারিখ বাড়ি যাব। সেদিন আপনি বা বাড়ির যে কেউ পেশেন্টের সাথে থাকবেন। আজ আরশের মাস্টার্স ভর্তি লাস্ট ডেট ছিল। গত 2 দিন যাবৎ আপনাকে বলে বলে সে টায়ার্ড, তাই আজ আমাকে বলেছে একটু সাথে যেতে। আমি নিজের বাড়ি যাওয়া রেখে তাকে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনার দায়িত্ব জ্ঞান অনেক বেশি, তাই একটা দিন নিজের ভাইকে সামলে নেবেন, কিন্তু আপনি তো মেয়েদের সাথে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন। আর একটা কথা, যাই হোক না কেন, অর্ক সুস্থ না হওয়া অবধি আমি কোথাও যাব না। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে গেস্ট রুমে চলে যায়। অর্ণব রাগে গম গম করে আরশির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আজকে লাস্ট ডেট ছিল? আরশি মাথা দুলিয়ে সম্মতি জানাতেই মেজাজটা অর্ণবের আরো খারাপ হয়ে যায়, কিন্তু কোনো বাক্যব্যয় না করে সে নিজের রুমে চলে যায়। আরশি সেখানে দাঁড়িয়ে রেহেনার কাছে সম্পূর্ণ ঘটনার বর্ণনা শুনতে থাকে। অর্ণব ঘরে গিয়ে তার সাথের এক ছেলেকে ফোন দিয়ে বলে, তোদের বলেছিলাম না কোনো ছবি যাতে কেউ পোস্ট না করে সেই খেয়াল রাখতে। তাহলে আজকের ছবি কি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো? ভাই, আমি তো চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা আপনার সাথে তোলা একটা সেলফি কোন ফাঁকে তার বান্ধবীকে দিয়ে দেয়। আমরা কেউ তা বুঝতে পারিনি। আর সেই বান্ধবী ছবিটা আপলোড করে। ছবিতে আপনি থাকে মুহূর্তে সেটা ভাইরাল হয়ে যায়। ভাই, আমাদের কোনো দোষ নেই। আমি ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে নামানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে যাবে। আজকের পর যদি এমন কিছু ঘটে তোদের এক একটাকে ধরে আমি কোরবানি করে দেব। অপর পাশ থেকে ছেলেটি ভয়ে ভয়ে বলে, ভাই আপনি নিশ্চিত থাকেন, এই ভুল আর কখনো হবে না। তোমার কেন মনে হলো আমি তোমার সাথে ফাইটিং এর মধ্যে আছি? রুহানের প্রশ্নে কিছুটা হতভম্ব হয়ে যায় অর্ক। সে ভ্রুকুটি করে প্রশ্ন করে, তার আগেই রুহান তার লোকজনদের দিকে তাকে রাগান্বিত ভারী গলায় বলে, কিরে, তোদেরকে দাওয়াত দিতে হবে, এদেরকে ঠিক মতো সাইজ কর। তখন সেই কম বয়সী ছেলে দুটো আবারও ফিসফিস করে। প্রথম ছেলেটার আশাহত গলায় বলে ওঠে, কই ভাবলাম বন্ধু যখন সত্য সিনেমার মতো দুই বন্ধুর মারামারি দেখব, এখন দেখি নিজেদের যাইতে হবে। দ্বিতীয় ছেলেটা বলে, তাদের কথার মাঝখানে আরেকজন এসে বলে, আরে উনি স্লিপিং বিউটি, হিরো এসে না জাগালে ভূমিকম্প হয়ে গেলেও অজ্ঞান থাকবে। এখন গপ্প বন্ধ করে কাজে চল। অর্ককে চারিদিক থেকে সবাই ঘিরে ফেলেছে। প্রথমে অর্ক লড়াইটা ভালো করলেও পরবর্তীতে এতজনের সাথে একা কিছুতেই পেরে ওঠে না। একসময় রুহান নির্জনার দিকে এগিয়ে যেতে নিলে অর্ক চিৎকার করে বলে, রোহান, ডোন্ট ইউ ডিয়ার টাচ হার। তুমি নির্জনাকে ডিজার্ভ করো না। এই কথা শুনে রুহানও পাল্টা চিৎকার করে বলে, তাহলে কে ওকে ডিজার্ভ করে? ইহানের মতো ভেকাবন্ড, নাকি তোমার মতো টেকফেম মিনিস্টারের ছেলে? এই পৃথিবীতে নির্জনাকে যদি কেউ ডিজার্ভ করে সেটা আমি, রোহান খন্দকার। এই, তোরা এটাকে ভালো করে মেরে বস্তায় প্যাকেট কর। এবার রুহানের লোকজন তাদের গতি বাড়িয়ে দেয়। অর্কর ফর্সা দেহটা নিমেষে রক্তাক্ত হয়ে যায়। ধীরে ধীরে তার লালচে চুলগুলো রক্তে ভিজে ওঠে। অর্ক অজ্ঞান হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে সুঠামদেহী সুদর্শন এক শ্যাম পুরুষের আবির্ভাব ঘটে। সে এত দ্রুত রুহানের সকল সাঙ্গপাঙ্গকে ধরাশায়ী করে যে রুহান কিছুই বুঝে উঠতে পারে না। আগন্তুক রুহানের দিকে এগিয়ে গিয়ে তার উপর একটা কিছু স্প্রে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর আগন্তুকটি অর্ককে তুলে এক কোণায় নির্জনার পাশে বসায় এবং সে নির্জনার চোখে মুখে পানির ঝাপটা দেয়। সাথে সাথে নির্জনা পিটপিট করে চোখ মেলে তাকায়। নির্জনাকে চোখ মেলতে দেখেই শ্যাম পুরুষটি বলে ওঠে, হ্যালো ম্যাম, আমি মাহের হুদা, আপনার বডিগার্ড।
অজ্ঞান অর্কর রক্তাক্ত মাথাটা নিজের কোলে রেখে গাড়িতে বসে অঝরে কাঁদছে নির্জনা। আর একটু হলেই তার জন্য আরও একটি প্রাণ ঝরে যেত। তাছাড়া এই কয়েকদিনেই অর্কের সাথে সে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিহানের পর যদি সে অর্ককেও হারিয়ে ফেলতো তবে? এইসব কথা ভেবে নিজের বুকটা কেঁপে উঠেছে নির্জনার। জাফর সিদ্দিকী ভাবতেই পারেনি রুহান এত দূর যেতে পারে। ভেবেছিলেন বিহান নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই রুহান এসব করেছে। কিন্তু একটা মেয়ের জন্য সে মন্ত্রীর ছেলের গায়ে হাত দেবে, সেই কথা তার কল্পনাতেও কখনো আসেনি। কিন্তু এখন তার মাথা গরম করা চলবে না। সামনে ইলেকশন, এই ঘটনার পরিপ্রেক্ষিতেও তিনি তমিজউদ্দিন খন্দকারের কাছ থেকে আরও ফান্ড জোগাড় করেছেন। সব ঠিকঠাক থাকলে এবারও তার মন্ত্রীপদ এবং অর্ণবের জন্য এমপি সিট নিশ্চিত। আর একবার ইলেকশনটা হয়ে গেলেই তিনি রুহান খন্দকারকে দেখে নেবেন। নিজের ছেলের গায়ে হাত তোলা ব্যক্তিকে তিনি এত সহজে ছেড়ে দেবেন না। এদিকে অর্ক আর নির্জনা গাড়িতে তোলার পর থেকে মাহিরের মনটা অস্থির হয়ে আছে, কিন্তু তিনি কোনো কিছুই বলতেও পারছেন না, কারণ সে জাফর সিদ্দিকের বেতনভুক্ত কর্মচারী মাত্র। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জাফর সিদ্দিকী বললেন, বাড়িতে সবাইকে যা বলার আমি বলবো, তোমরা দুজন চুপ থাকবে। অর্ক মনে রাখতে পারবে না সে কাকে দেখেছে, আর মনে রাখলেই বা রুহান খন্দকার তাকে কিডন্যাপ করেছে কথা কেউ বিশ্বাস করবে না। তাই তোমাদের দুজনকেই কথাটা বলছি, রুহান খন্দকার এই কাজ করেছে সেটা যেন কেউ জানতে না পারে। নির্জনে জানতো এরকম একটা কিছুই হবে, তাই সে চুপচাপ রইল। অর্কর তখনও কিছু কিছু জ্ঞান আছে। সে বাবার এইসব কথা শুনে সবচেয়ে বেশি কষ্ট পেয়ে মনে মনে বলে, এখনো মিথ্যা বলবে বাবা? তোমার কাছে নিজের সন্তানের চেয়ে রাজনীতি বড়? আজ মনে হচ্ছে আমার পাগল সেজে থাকার সিদ্ধান্তটাই সঠিক। কিন্তু মাহের এসব সহ্য করতে না পেরে বলে, স্যার আমি তো বুঝতেই পারছি না, কিডন্যাপার যখন পরিচিত তখন আগেই তাকে পুলিশে ধরিয়ে দেননি কেন? তাছাড়া তাকে ঠিকমতো মার না দিয়ে শুধুমাত্র স্প্রে করে অজ্ঞান করার অর্ডার কেন দিলেন? জাফর সিদ্দিকী কাঠখোট্টা গলায় বলে, সেসব তোমার না জানলেও চলবে। তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি শুধু ততটুকু করবে। রুহান খন্দকার আবার ওদের উপরে অ্যাটাক করতে পারে, তাই তুমি যে কোনো মূল্যে ওদের প্রোটেক্ট করবে, কিন্তু খেয়াল রাখবে যাতে রুহানের কোনো ক্ষতি না হয়। নির্লিপ্ত গলায় মাহের বলে, তাহলে স্যার আমার স্যালারি বাড়াতে হবে। তুমি এমনিতেই বাড়তি স্যালারিতে কাজ করছো। তাচ্ছিল্যের সাথে মাহের বলে, আমি কাজ করছি বডিগার্ড হিসেবে। আমার কাজ হলো আমি যার বডিগার্ড তার শত্রুরা তার উপর কোনো অ্যাটাক করলে তাদেরকে মেরে ফেলা অথবা পুলিশে নিয়ে দিয়ে দেওয়া। কিন্তু এখানে নিজের বসকেও বাঁচাতে হবে আবার তার শত্রুকেও বাঁচাতে হবে, এটাতে রিস্ক বেশি, তাই স্যালারিও বেশি। এই জন্য আজকাল ছেলে মেয়েদের জাফর সিদ্দিকী দেখতে পারেন না, সব কিছুতে নিজেদের স্বার্থ খোঁজে। আগে হলে তিনি এই অফার রিজেক্ট করে দিতেন, কিন্তু আজ মাহেরের ফাইটিং স্কিল দেখার পর তিনিও বিশ্বাস করেন মাহের বেস্ট। তাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ওকে ডান, অ্যামাউন্টটা এসএমএস করে দিও, তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রুহানকে আবারও খন্দকার ম্যানশনে নিয়ে আসা হয়েছে। মাইমুনা খন্দকার স্বামীর দিকে তাকিয়ে বলেন, কি হলো? যা হওয়ার তাই হয়েছে। আর একটু হলে তোমার ছেলে আবারও একটা মার্ডার কেস মাথায় নিয়ে বাড়ি ফিরত। তুমি ভাবতেও পারবে না কেমন অমানুষ তৈরি হয়েছে। একটা মেন্টালি সিক ছেলেকে খুন করতে যাচ্ছিল। মাইমুনা খন্দকার অবিশ্বাস্য সাথে বলেন, অসম্ভব, আমার ছেলে এমন কাজ করতেই পারে না। আমিও তাই ভেবে ওর শর্তে রাজি হয়েছিলাম, কিন্তু বাদ দাও। তুমি ভাবতে পারছো আজ যদি আমি ওর উপর নজর না রেখে সঠিক সময়ে জাফর সিদ্দিকীকে ইনফর্ম না করতাম, আর তিনি যদি সঠিক সময়ে বডিগার্ড না পাঠাতো, তবে কি হতো? আর তুমি জানো না তোমার ছেলে ওই অসুস্থ ছেলেটাকে কিভাবে পিটিয়েছে। তবুও তার অন্যায়ের সাজা না দিয়ে তাকে অক্ষত বাড়ি ফেরানোর জন্য জাফর সিদ্দিকের সাথে ডিল করেছি। দিন দিন এই ছেলে আমাকে কত নিচে নামাচ্ছে তুমি ভাবতেও পারবে না। অর্ককে হাসপাতাল থেকে ড্রেসিং করিয়ে বাড়ি নিয়ে আসা হয়েছে। মাহেরকে দেখে সবার মনে সন্দেহ জাগলেও জাফর সিদ্দিকী সবাইকে বলেছেন সে এখন থেকে নির্জনা আর অর্কর বডিগার্ড হিসেবে এ বাড়িতে থাকবে। ডাক্তার প্রীতিকে উদ্দেশ্য করে অর্ণব বলে, আপনি অর্কর সাথে কাল একটু কথা বলবেন। আমার মনে হয় ওর কাউন্সিলিংয়ের দরকার, অনেক বড় শক পেয়েছে। আর সে তুমি তোমার ভাই ভাবিকে ঘরে নিয়ে যাও, তাদের রেস্টের প্রয়োজন। কিন্তু আরশের কান দিয়ে কোনো কথায় প্রবেশ করলো না। সে তো এক দৃষ্টিতে হাঁ করে মাহেরের দিকে তাকিয়ে আছে। নিজের বোনকে তাদেরই বেতনভুক্ত কর্মচারীর দিকে এইভাবে অপলক তাকিয়ে থাকতে দেখে বেশ অস্বস্তি হয় অর্ণবের। তাই সে জোরে ধমকে ওঠে, আর সে
আরশি এবার চমকে ওঠে। জি জি হ্যাঁ ভাইয়া, আমাকে কিছু বলছো? অর্ণব নিজের মেজাজটাকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে দাঁত কটমট করে বলে, অর্ক আর নির্জনাকে তাদের ঘরে যেতে হেল্প করো। ভাইয়ের রাগটা আরশি বুঝতে না পেরে মাহেরকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু অর্ককে ধরে নিয়ে যেতে সাহায্য করবেন? এইবার কোনো কারণ ছাড়াই অর্কর মেজাজটা খারাপ হয়ে যায়। সে রাগে ফুসফুস করে বলে, কারো সাহায্য লাগবে না, আমি একাই যেতে পারবো। এরপর সে পা ঘোরাতে ঘোরাতে নিজের ঘরের দিকে চলে গেলে তা পিছু নির্জনাও যায়। তারা চলে যেতেই আরশি মাহেরকে উদ্দেশ্য করে বলে, ওরা তো নিজেরাই চলে গেছে, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে থাকার ঘরটা দেখিয়ে দিচ্ছি। মাহের কিছু বলার আগেই অর্ণব গম্ভীর কণ্ঠে বলে, বডিগার্ড মায়েরকে ঘর দেখানোর লোকের এই বাড়িতে অভাব নেই, তুই নিজের ঘরে যাও। অর্ণবের কণ্ঠ শুনে আরশি একটা শুকনো ঢোক গেলে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। অর্ণব একটা মেয়েটকে ডেকে বলে, ওনাকে আউট হাউসে একটা রুম খুলে দাও। এই কথার মাধ্যমে মাহির বুঝতে পারে অর্ণব তাকে প্রথম দিনেই তার যোগ্য অবস্থান বুঝিয়ে দিতে চাইছে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সবাই চলে যেতেই অর্ণব নিজের বাবার মুখোমুখি দাঁড়ায়। ডাক্তার প্রীতির তখনকার কথা আর এখন বডিগার্ড এই সকল কিছু মিলিয়ে অর্ণব এবার নিজের বাবাকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি লুকাচ্ছ বাবা? জাফর সিদ্দিকী নিজের দুর্বলতা ঢাকতে গর্জে ওঠে, কি বলতে চাইছো তুমি? কি লুকাবো? সে তুমি ভালো জানো, আমার মনে শুধু প্রশ্ন জাগেনি। সত্যি করে বলো, তুমি কোন অন্যায়ের সাথে আপোষ করনি তো? নিজের চোখ মুখ শক্ত করে জাফর সিদ্দিকী বলেন, তুমি ভুলে যাচ্ছ আমি জাফর সিদ্দিকী, যে কিনা কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। অর্ণব মুচকি হেসে বলে, তাই যেন হয়, কারণ তুমি যদি অন্যায়ের সাথে আপোষ করো আর তা যদি আমি জানতে পারি, তবে তোমাকে শাস্তি দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, সাবধান করছি। রাতটা সবার অস্থিরতার ক্লান্তিতেই কাটে। পরদিন সকাল সকাল ডাক্তার প্রীতি অর্ককে নিয়ে কাউন্সেলিং এর জন্য বসেছে। কাউন্সেলিং শুরু করার পর থেকে অর্ক একটাও কথা বলেনি। ডাক্তার প্রীতি অনেকক্ষণ কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত। একে তো সে বুঝতে পারে যে জাফর সিদ্দিকী কিছু লুকাচ্ছে, তার উপর গতদিন অর্ণবের করা অপমান, এখন আবার অর্কর নীরবতা, সব মিলিয়ে সেও মেজাজ হারাচ্ছে। শেষমেশ রেগে অর্ককে বলে, যা খুশি করো, কিচ্ছু বলতে হবে না আমাকে, আমিও আর এখানে থাকবো না। উঠতে বসতে তোমার ভাই আমাকে অপমান করে, আমি চলে যাব। ডাক্তার প্রীতিকে এইভাবে রাখতে অর্ক কখনোই দেখেনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি বিহানের ছবি দেখেছো প্রীতি? বিহান? ও হ্যাঁ, তোমার ভাইয়ের এক্স। নির্জনার ফোনে তো আমরা সবাই সেদিন দেখলাম, কি সুন্দর একটা ছেলে। আহারি, অকালে প্রাণটা হারালো, কিন্তু কেন? প্রথমে ভেবেছিলাম নির্জনার এক্স বিহান সে কোনো অ্যাভারেজ একটা ছেলে হবে, মানে প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো চাকরি করে সংসার চালায়, দেখতে আর কত ভালো হবে। কিন্তু নির্জনার ফোনে ছবি দেখে মনে হলো বাংলাদেশে আমার ভাই ছাড়াও হ্যান্ডসাম ছেলে আছে। নাক কুচকে ডাক্তার প্রীতি বলে, তোমার এই তার ছাড়া ভাইয়ের চেয়ে বিহান অনেক হ্যান্ডসাম, তাতে তোমার সমস্যা কি? তেমন কিছু না, সমস্যা হলো আমার বইয়ের জীবনে যত পুরুষ মানুষ আছে সবাই সুদর্শন। মানে? একরাশ হতাশা নিয়ে আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ক বলে, মানে তোমাকে কিভাবে বোঝাই, তার এক্স শাহরুখ খানের মতো, তার ভাসুর হলো ক্যাপ্টেন আমেরিকার মতো। ভেবেছিলাম ভিলেনটা অন্তত অমরেশ পুরীর মতো হবে, কিন্তু সেটা তো আরও এক কাঠি উপরে। তারে দেখলে বোঝাই যায় না সে বাঙালি না অ্যারাবিয়ান। আর ও তার টাকা আর পাওয়ারের কথা তো ছেড়েই দিলাম, তবুও ভাবলাম যাই হোক ভিলেনের সাথে ফাইট করে আমি নায়িকাকে ইমপ্রেস করব, কিন্তু ওই শয়তানটা তার সব সাঙ্গপাঙ্গ আমার ওপর ছেড়ে দিল। এটা কোনো কথা? আমি কি সাউথের অ্যাকশন হিরো না নাকি এতগুলো লোককে ডিফেন্ড করব? তাই ভাবলাম এতগুলো লোককে মারার চেয়ে মাইর খেয়ে বইয়ের সিম্প্যাথি আদায় করাটা বেস্ট আর সহজ হবে, কারণ আমার বাপ তো তার লোক লস্কর দিয়ে আমাকে বাঁচাবেই। কিন্তু আমার বাপ আমার সেই আশা এক বালতি পানি ঢেলে ঋত্বিক রোশনের মতো একটা বডিগার্ড পাঠিয়েছে, যে কিনা একাই সবাইকে কাবু করে ফেললো। আমার বাপে আমার জীবনটা তামা তামা করে দিয়েছে, বিয়ে করিয়ে এমন এক মেয়েকে এনেছে যার জীবনে তার নিজের হাজবেন্ড মানে আমি ছাড়া সবাই হ্যান্ডসাম। অর্কর এই কথা শুনে ডাক্তার প্রীতির মুখটা বিরক্তিতে ভরে যায়, তবু সে নিজেকে শান্ত রেখে বলে, এমন কিছুই না, তুমিও যথেষ্ট হ্যান্ডসাম। হ্যান্ডসাম?
আমি যদি হ্যান্ডসাম হতাম তবে কি আমার বউ আমাকে তার ছোট ভাইয়ের সাথে তুলনা করে? তার উপর মেন্টাল প্রবলেম আছে বলে আমার বাপ আমাকে দাড়িটাও রাখতে দেয় না। আমার চেহারায় ম্যানলি ভাব আসবে কি করে?